এখনো কলেজের নামগন্ধ শুনতে পেলাম না কেন? আসবে কে বিজেপি? বলুন। সাবকা সাথ সাবকা বিকাশ বলে খুব তো ডায়লগ বাজি করেছো। বিজেপির কে আসবে? কে দাঁড়িয়েছে এখানে? যে আর দাঁড়াক না কেন, শুভেন্দু অধিকারী কি সাহেবকে প্রশ্ন করবেন? সাবকা সাথ সাবকা বিকাশ বলে প্রচুর তো ডায়লগ দিচ্ছেন, কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা? আদানি अंबानी का साथ আর অন্য लोगों का ही विकास हो रहा है। আর আমাদের এখানকার মানুষজনের আমরা কি দেখছি? আমরা শোষিত হচ্ছে। সবাইকে কোশ্চেন করবেন আর আইএসএফ কে বলবে একটা সুযোগ দেন। আইএসএফ যদি সুযোগ নিয়ে কাজে না লাগাতে পারে, এরপরে যখন ভোট চাইতে আসবো আমাদেরকেও প্রশ্ন করবেন। আমাদের সুযোগ দিচ্ছি। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে, আইনসভাতে আমাকে ইনকিলাব, আমাকে জিন্দাবাদ করতে হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার সাথে একজনকে দিন আপনারা অন্তত ইনকিলাব। আমি বলবো অন্তত আমার মুর্শিদুল ভাই যাতে জিন্দাবাদ বলে তার ব্যবস্থা আপনারা করে দিন। অর্থাৎ মুর্শিদুল ভাইকে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠান। মুর্শিদুল ভাই আপনাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা কতটুকু বলতে পারছে সেইটা আপনাদের সামনে দেখাবো। যে প্রমিস গুলো আমরা করছি আপনাদের সামনে এখন, সেইগুলো কতটা ফুলফিল করতে পেরেছি সেটা আমরা আপনাকে জানিয়ে দেবো। যদি ফুলফিল করতে না পারি তাহলে আমি আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না। আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি। আর এই বিধানসভাটা সীমান্তবর্তী এলাকায় আছে। একদিকে বিএসএফ আছে, অপরদিকে বিডিআর আছে, সম্ভবত বাংলাদেশের ফোর্স আছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে কৃষকরা তার জমিতে ফসল ঠিকঠাক করে সবসময় ফলাতে পারছে না। অনেক সমস্যা হচ্ছে, অনেক ডিস্টার্ব হচ্ছে। এই সমাধানের জন্য কোনো পলিসি রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে এই হুক্কা হুয়া করে উঠে রাজ্য সরকার, এই বিএসএফ ওই করেছে, বিএসএফ সেই করেছে বলে করছে, কিন্তু সমস্যা স্থায়ী সমাধান হচ্ছে না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো রাজ্য সরকারের কানে বারবার 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 আওয়াজ পৌঁছাতে হবে যে ভগবান গোলাই শুধুমাত্র কলেজ নয়, ভগবান গোলাই বুনিয়াদী শিক্ষা যেখান থেকে অর্জন করে বাচ্চারা যেই সমস্ত স্কুলের টিচার নাই সেটা দিতে হবে। ভগবান গোলাই শুধুমাত্র কলেজ নয়, কলেজ তো করতেই হবে, সাথে সাথে ভগবান গোলাতেও কি করতে হবে? হাই স্কুলের টিচার নাই, টিচার দিতে হবে। জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই, আর শিক্ষক ছাত্রের অনুপাতে শিক্ষক নয়। তাই অনুরোধ করছি আপনাদের, যদি এখনো মনে করেন সিএ করে তাড়িয়ে দেবে ওই ভয়কে ভোটটা দেন, তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু ভয়ঙ্কর আছে। এই আপনাদের পার্শ্ববর্তী বিধান লোকসভা জঙ্গিপুর কাছেই তো, জঙ্গিপুরের এমপি মহাশয়, বিদায়ী এমপি মহাশয় যখন পার্লামেন্টে সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল তখন কি করেছিল আপনারা জানেন? আমরা সবাই জানি কি এটা 8 জন ভোটদান থেকে বিরত ছিল। ওই 8 জনের মধ্যে একজন খলিলুর রহমান সাহেব। কিন্তু আপনার এলাকার বিদায়ী এমপি আবু তাহের সাহেব কি করেছিল আপনারা জানেন? কোন পক্ষে ভোটটা দিয়েছিল জানেন? এটা আওয়াজ দেন। ওনার তো প্রকাশ হয়ে গিয়েছিল বলে জেনে গেলাম, ওই জন্য ওনার থেকে আমরা ডিস্টেন্স মেনটেন করছি। আবু তাহের সাহেব কি করেছেন? নিশ্চিতভাবে এলাকায় তৃণমূলের বন্ধুরা আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, বা সাধারণ মানুষ আছেন, আপনারা জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ভোটটা কোন দিকে দিয়েছিল রে? খলিলুর রহমান সাহেব তো ভোট দেয়নি, তাহের সাহেব ভোটটা কোন দিকে দিয়েছিল? খোঁজ নিয়ে দেখবেন, যেটা চাইবেন যেটা পাওয়া যায়। আমার তো সন্দেহ হচ্ছে মমতা ব্যানার্জির চাপে এরা হয়তো যার বিপক্ষে ভোট দেওয়ার জন্য আপনারা পার্লামেন্টে পাঠালেন তার পক্ষে হয়তো ভোট দিয়ে দেয়নি। তো যদি বিপক্ষে ভোট দেয় যেটা দেখাবে আমাদেরকে, রাগ হচ্ছে নাকি?
বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের বলবো, কাগে কান নিয়ে চলে গিয়েছে বলে আমরা অনেকবার কাগের দিকে তাকিয়েছি, আর নয়। এবার নিজের কানের দিকে তাকান, কাক আছে, কান নিয়ে গেছে কাগে না নিয়ে যায়নি। ইতিপূর্বে 17 বারের কথা উঠলে ভোট দিলাম, পার্লামেন্টে পাঠালাম। ওকে হারাতে হবে, ওকে আটকাতে হবে, একে জিতাতে হবে, এই করে গেলাম, আর নয়। আমার দাদুরা যারা এখানে আছেন, তাদের দাদুরা ওই অমুককে হারাতে হবে, তমুককে জিতাতে হবে, এই জন্য ভোট দিল, কলেজ পেল না। দেশ স্বাধীনের পরে আমার বাবারা ওই অমুককে হারাতে হবে, অমুককে জিতাতে হবে, ভোট দিল, গঙ্গা পদ্মা ভাঙন রোধ হলো না। আমাদেরকে ওই একই ভাবে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। অমুক এসে যাবে, ওকে আটকাও, তমুক এসে যাবে, ওকে আটকাও, বলে শুধু ভোটটা নিয়ে হবে, আর আমাদের ডেভেলপ হবে না। আমার দাদুরা বোকা ছিল আমি বলবো না, আমার দাদুরা সাদা সিধে ছিল। গ্রামের মানুষ, চাষি ভুষি মানুষ, রাজমিস্ত্রি মানুষ, সকালে মাঠে যাই, সন্ধ্যায় ফিরে, রাত সন্ধ্যার পরে যা বুঝিয়েছে বুঝে নিয়েছে, ওই নাকি বিজেপি এসে যাবে, তোকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। ওরে বাবা, তাহলে কি করতে হবে? বিজেপিকে আটকাতে হবে। বিজেপিকে আটকালে কোথায় ভোট দিতে হবে? লাল ঝান্ডায় দিতে হবে। বিজেপিকে আটকাতে কোথায় ভোট দিতে হবে? হাত চিহ্নে দিতে হবে। বিজেপিকে আটকাতে গেলে কোথায় ভোট দিতে হবে? একই জোড়া ফুলে দিতে হবে। আমার দাদু, আমার বাবা সাদা সিধে ছিল, বুঝালো, ভোটটা নিল। বিজেপিকে আটকাতে হবে, আটকাতে হবে, আটকাতে হবে বলতে বলতে বিজেপিকে আমার ঘরের সামনে এসে দাঁড় করিয়ে দিল। এখনো বলছে নাকি বিজেপিকে আটকাতে হবে। কিন্তু ভাই, আমরা চালাক বলছি না নিজেকে, কিন্তু আমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। আমরা কি দেখছি যে ওরে বাবা, 2019 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি কত ছিল? ওভারনাইট, রাতারাতি সব বামের ভোট কোথায় গেল? বামের ভোট কমে গেল, কংগ্রেসের ভোট কমে গেল, আর বিজেপির ভোট বেড়ে গেল। কিভাবে হলো ভাই? আর আমাদেরকে কি চমকানো হচ্ছে, এই বিজেপি হিসেবে ভোটটা আমাদেরকে দাও, বিজেপি হিসেবে দাও। ওভারনাইট ভোট লুট হয়ে গেল। আমাদের হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে, আমাদেরকে এখন বোকা বানাতে পারবে না। অনেক হয়েছে। আমার দাদু গিয়ে, আপনার দাদু গিয়ে গাছ থেকে পাখি পেড়ে দিয়েছে, ওনার তলায় বসেছিল, পাখিটাকে যত্ন করে নিয়ে যে পুষছে। আমার দাদু মাথা ফাটালো, আপনার দাদু মাথা ফাটালো, এমপি করে পার্লামেন্টে পাঠালেন। আপনার দাদু মার খেলো, কেস খেলো, জেলে গেল, লাশ হলো, শ্মশানে গেল, কবরে গেল, আইনসভার সদস্য করে পাঠালেন। আপনার ছেলে, আপনার বাবা একইভাবে গাছ থেকে পাখি পেড়ে এনে দিচ্ছে, মার খাচ্ছে, মাথা ফাটাচ্ছে, বা মার খাচ্ছে বা মারছে। ওনার ছেলেকে আইনসভার মধ্যে পাঠালো। এখন একই ধরেছে লাইন, কি বলছে? নওশাদ সিদ্দিকী, মুর্শেদুল, হাবিব শেখ, এদেরকেও বলছে তোমরা গাছে ওঠো, পাখিটা পেড়ে নিয়ে আসো, নিচে দাঁড়িয়ে আছি নেবো, আর তারপরে তোমরা নিজেদের মধ্যে মারামারি করো। এখন নওশাদ সিদ্দিকী বলছে অনেক হয়েছে, ও দিন গুজার গিয়া, আর গাছে আমি তোমার জন্য পাখি পাড়তে উঠবো না। গাছে আমি উঠবো, গাছে আমি উঠবো পাখি পাড়তে, আমার জন্য উঠবো, আমার ভাইয়ের জন্য উঠবো। আমি কোনো কারো ভাইপোর জন্য গাছে আর উঠবো না। উঠবো গাছে পাখি পাড়তে, পাখি পেড়ে নিয়ে আসবো। তবে এতদিন ধরে আমার বাবা দাদু যাকে সহযোগিতা করেছে, ছাড়ছি না হাত, বলছি তুমি ওঠো, গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি। গাছে উঠতে জানো না, গাছে উঠে আসতে শিখিয়ে দেবো, সেই জ্ঞান বুদ্ধি আছে, শিখিয়ে দেবো কিভাবে গাছে উঠতে হয়। প্রয়োজনে গাছে মই বেঁধে দেবো, গাছে আমি আর উঠবো না, নিচে দাঁড়িয়ে থাকবো। তুমি পাখি পাড়তে উঠবে, বাই চান্স যদি পড়ে যাও, আমি তলায় ক্যাচ নিয়ে নেবো, কিন্তু আমি আর তোমার হয়ে গাছে উঠে পাখি পারবো না। এইটাই বলছি বলে দোষ হয়ে গেছে। বাপ বলেন আর কি সম্ভব? কত মার খাবেন বলেন তো আপনারা? কত লাশ হবেন, কত কবরে গেছে, কত শ্মশানে গেছে, কত মায়ের কোল খালি হয়েছে, শুধু অন্যজনকে এমপি এমএলএ করতে হবে বলে। এবার আপনার ছেলেটাকে এমপি এমএলএ বানাবেন না? অন্য ছেলেকে এমপি এমএলএ বানিয়েছেন, দিনের শেষে কি
বুড়ো আঙুল দেখিয়ে চলে গেছে। আপনার ছেলেকে এমপি এমএলএ বানান তো, দেখেন তো আপনার ছেলে আপনার জন্য কতটা আওয়াজ দেয়। স্বাভাবিকভাবে আমার ঘর যদি পদ্মায় ভাঙে, আমি পার্লামেন্টে গিয়ে যেভাবে বলিষ্ঠ কণ্ঠে বলবো, অন্তত মোহাম্মদ সেলিম সাহেব কি ওই রকম ভাবে বলতে পারবে না। হ্যাঁ, বিকাশ রঞ্জন, আপনার বহরমপুরের নামটা কি গো, অদর রঞ্জন চৌধুরী ওই রকম ভাবে বলতে পারবে না, কারণ তার ঘর তো গঙ্গাই ভাঙেনি। ভেঙেছে যার ঘর, তাকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি। ভেঙেছে যার ঘর, তাকে আমরা পশ্চিমবাংলার আইনসভাতে পাঠাতে পারছি। সে গিয়ে নিজের কষ্টের কথাটা বলতে পারবে। তাই আপনাদের বলবো, আসুন এগিয়ে। আবু তাহের খান ভালো মানুষ খারাপ মানুষ ওই আলোচনা সমালোচনায় আমি যাচ্ছি না। মোহাম্মদ সেলিম সাহেব ভালো মানুষ খারাপ মানুষ ওই সমালোচনায় আমি যাচ্ছি না। আমি শুধু আপনাদের বলবো, আসুন আগে আমরা কি করব, আমাদের থেকে একবার পাঠাই। 17 বার তো টেস্ট করলাম, 17 বার পাঠালাম, সবাই বুড়াবুল দেখিয়েছে। পরের ছেলেকে ততবার পাঠিয়েছি। নিজের ছেলে নিজের সিম্বল নিজের খামে একবার পাঠান না। যদি না কাজ করে তো নিজের ছেলেকে ধরে কি বলি, এই এটা বলার তো সাহস রাখতে পারবো আমরা? এই আপনাকে এইভাবে, তোমাকে তো এই জন্য পাঠানো হয়েছিল, টিকটক ভিডিও সেলফি তোলার জন্য পাঠানো হয়নি, পরিযায়ী শ্রমিকদের সমাধানের সমস্যা সমাধানের জন্য পাঠানো হয়েছিল। তুমি কি করেছো জবাব দাও। এই জবাবটুকু তো নিতে পারবো আমরা। আর যদি না বলে তখন তো জবাব নিতে হবে। আরে আমি তো আপনার এলাকার বিধায়ক নয়, আমি তো ভাঙড় বিধানসভার বিধায়ক। আমি যদি বিধানসভার মধ্যে গিয়ে সরকার পক্ষকে আপনারা বলতে বাধ্য করাই যে কেন্দ্রীয় একটা দল কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবো গঙ্গা ভাঙন রোধ করতে, তাহলে আপনার এলাকার এমএলএ যদি বিধানসভার মধ্যে যায়, আপনার এলাকার এমপি যদি আইনসভার মধ্যে যায়, তাহলে ভারত সরকারকে কিন্তু বাধ্য করাবে। এখান থেকে তো আমি একাই বাধ্য করিয়ে দিয়েছি, আপনাদের জন্য বাধ্য আমি একাই করিয়েছি। যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে এত বলেছি, বাধ্য হয়েছে একটা টিম গঠন করে বলছে দিল্লি পাঠাবো। শুধু দিল্লি পাঠালে তো হবে না, ওই টিমটা দিল্লি যাবে। গলাটা টানছে কেন ভাই? ওই দলটা দিল্লি যাবে আর পার্লামেন্টে আমাদের হাবিব শেখ থাকবে। তাহলে খেলাটা কি জমবে তো নাকি? হ্যাঁ, ভারত সরকারকে প্রশ্ন করবে তো, ভারত সরকারকে বলবে তো তখন। অ্যাকচুয়ালি আমরা এমপি এমএলএ কেন বানাই একটু ভাবতে হবে আমাদের। কেন এমপি এমএলএ? এই লোকসভার প্রায় 16 লক্ষের অধিক মানুষ আছে। সবাই যদি দিল্লি গিয়ে বলে আমার পদ্মা ভাঙন রোধ করতে হবে, আমার মাথার উপরে ছাদ নাই কেন, 100 দিনের কাজটা 200 দিন করতে হবে, 200 রোজটাকে 500 টাকা করতে হবে, এই ধরনের যদি কথাবার্তা বলে, সবার শোনার ক্ষমতা থাকবে? যে শুনবে ধৈর্য থাকবে? না অত সময় পাওয়া যাবে? সম্ভব নয়। তাহলে কি করতে হবে আমাদেরকে? সেজন্য কি সিস্টেম? সংসদীয় সিস্টেম। সারা ভারতবর্ষ থেকে আমরা কতজনকে পাঠাই? 543 জনকে। সারা দেশ থেকে 140 কোটির অধিক মানুষ আছে, এদের মধ্যে থেকে আমরা 543 জনকে পাঠাবো কেন? এই 543 জন আমাদের যে সমস্যা, যে চাওয়া পাওয়া যেটা আছে ওখানে উত্থাপন করব, সমাধান তারা করবে। আইনসভাটা কি? আইনসভার আইন তৈরি হবে, নতুন নতুন আইন তৈরি হবে, পুরাতন আইনগুলো সংশোধন হবে, সংযোজন হবে, অ্যামেন্ডমেন্ট হবে বা নতুন আইন তৈরি হবে। এটাই তো। এবার একজন এমপি এমএলএ এর কাজ কি? যে আইনটা তৈরি হবে, প্রথম কাজ এই চাওয়া পাওয়ার কথা বলা, স্বাস্থ্য কেন্দ্রের ডেভেলপমেন্টের কথা বলা, শিক্ষার কথা বলা, আর্থসামাজিকভাবে যাতে ডেভেলপ হতে পারে তার কথা বলা। আর কি করবে? যে বিল, নতুন যদি কোনো বিল আসে, সেই বিল যদি জনগণের বিপক্ষে যায় তার স্ট্রং অপোজ করা, এবং সাথে সাথে কি করা, যদি যে বিলগুলোর সংশোধনী হবে বা সংযোজন হবে বা নতুন বিল আসবে যদি জনগণের পক্ষে হয়, আরো বেশি আমাদের যে জ্ঞানটা আছে সেটাকে দিয়ে জনগণের পক্ষে তার হয়ে সওয়াল করা। সর্বোপরি যেটা শাসক বা অনেক বিরোধী থাকবে না আইডিয়া, সেটা সমাধানের জন্য আমরা আমাদের মসজিদুলের ভাইয়ের মাধ্যমে, আমাদের হাবিব শেখের মাধ্যমে আমরা কি রাজ্যের আইনসভা দেশের আইনসভার মধ্যে রাখবো। যেই শাসকে থাকুক না কেন তাদেরকে বলবো এই সমস্যা এইভাবে চললে মানুষের ডেভেলপ হবে।
অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা এগিয়ে আসুন। আগামী মাসের 7 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে বিধানসভায় উপনির্বাচনে জনাব মুর্শিদুল আলম ভাইকে খামচিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং লোকসভা নিরিখে মুর্শিদাবাদ লোকসভায় জনাব হাবিব শেখ, যিনি এক্স বিএসএফ একজন কর্তা, আপনার সেনা, তাকেও বিপুল খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আশা আপনাদের কাছে কি রাখতে পারি? আমি আপনাদেরকে একটা দায়িত্ব দেবো, নিতে পারবেন ভাই? হ্যাঁ, নিতে পারবেন? আপনারা 10 জন করে মানুষকে বুঝিয়ে কেন আইএসএফ কে ভোট দিতে হবে আইএসএফ এর ছায়াতলে আনতে পারবেন? চেষ্টা করবেন ভাই? ভোট তো তাদের উপরে নির্ভর করছে, আপনার উপরে ভোট নির্ভর করছে। আমি তো জোর করে নিতে পারবো না আপনার ভোট, কিন্তু আমি তো আপনাকে বলবো যেমন ভাই আমাকে ভোট দেন। কেন বলছি? একইভাবে 10 জন করে আপনারা বোঝাতে পারবেন? আমি আশা করছি আপনারা পারলে। আমরা এখানে ভালো রেজাল্ট করছি, সমীক্ষাতে আমাদের এখানে খুব ভালো জায়গায় দাঁড়িয়েছে। আপনাদের কাছে অনুরোধ করছি, আসুন আইএসএফ এর ছায়াতলে আইএসএফ এর হাতকে শক্ত করুন। শেষ করার আগে কয়েকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলবো। দেখুন, ভোট আসবে যাবে, ভোট যাবে। এই ভোটের জন্য আত্মীয়তা সম্পর্ক নষ্ট আপনারা করবেন না, প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না। বিজেপি বিভাজনের রাজনীতি করে মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করবে, আর তৃণমূল মলম লাগাবার নাম করে আরো বেশি মানুষের মধ্যে বিভেদ করে দেবে। এই দুটো শক্তিকে আমাদেরকে ধ্বংস করতে হবে। আপনারা জানেন কি জানেন না, আমি একটু জানিয়ে দিই। 1998 সালের আগে বিজেপি পশ্চিমবাংলায় প্রচুর চেষ্টা করেছিল, সে অর্থ করতে পারেনি। বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে, তৃণমূলকে দিয়ে বিজেপি বাংলায় চাষ করেছে। তার জ্বলন্ত উদাহরণ, 2011 সালের আগে বিজেপির কোন রমরমা দেখতে পেতেন? বলুন, যা বিজেপি 2011 সালের পর থেকে বিজেপি বাংলায় শুরু হলো। 2019 সালের আগে পর্যন্ত বিজেপির এমপি সংখ্যা বাংলায় একটা কি দুটো ছিল। 2019 সালে সুন্দর করে ভাগ করে নিল। কেন ভাগ করলো? ভাগ করার কারণটা কি জানেন? বিজেপিকে প্রধান বিরোধী শক্তি করে রাখতে চাইছে। এই নির্বাচনে তৃণমূল বন্ধুদেরকে যাই বলবেন সব বলবে ঠিক কথা, তারপরে কি বলবেন? বিজেপি এসে যাবে, বিজেপিকে আটকানোর জন্য ভোটটা দাও। অর্থাৎ ইস্যু এদের কাছে কিছুই নাই, শুধু বিজেপির ভয় দেখানো ছাড়া। বিজেপির ভয় দেখানো ছাড়া এদের কাছে কোনো ইস্যু নাই। আমি আপনাদের বলবো, বন্ধুগণ যারা আছেন, 2021-এ দেখুন, সিএ এনআরসির ভয় দেখিয়ে ভোটটা নিল, 77টা বিজেপিকে সিট গিফট করলো। 2024-এও যদি আপনি বিজেপির ভয় দেখিয়ে যদি আপনার ভোট নাই, তাহলে আপনার বেডরুমে কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে। তাই কে আসছে কে যাচ্ছে আর আমাদের ভাবার সময় নাই। পশ্চিমবাংলার আইনসভাতে আমরা মুর্শিদুল ভাইকে পাঠাবো আমাদের হয়ে কথা বলার জন্য। আমরা দেশের আইনসভাতে অর্থাৎ লোকসভাতে আমরা হাবিব শেখকে পাঠাবো আমাদের হয়ে কথা বলার জন্য। এটা হবে তো নাকি ভাই? হবে তো নাকি? আরে ভাই, বিজেপির ভয় আমরা খাবো? মনে হয় শুধু আমাদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিচ্ছে। বিজেপি নিজেই এখন ঠিক নাই, মুখ থুবড়ে পড়বে। তৃণমূল যদি ওদেরকে গিফট না করে সিট, ওরা সিট জিতার জায়গাতে না। এই ছাপ্পা যা হবে, যা করছে, ওদের তৃণমূল দায়িত্ব নিয়ে বিজেপির উপরে ছাপ্পা করে দেবে। বিজেপির হয়ে না জিতাতে পারলে ভাইপো তো গ্যারেজ হয়ে যাবে, বুঝতে পারছেন না? উনি যদি উনার ভাইপোর কথা ভাবে, ভাই আমি একবার অনুরোধ করবো আপনাদেরকে, সিটগুলো এখন ছামা হয়ে গেছে, বসে যান, ওগুলোর এমনি ভাড়া দিতে হবে, তাহলে পয়সাটা উসুল হয়ে যায়। ভাই দায়িত্ব নিয়ে একটু জানতে, আপনারা একটু জানতে, পয়সাটা অন্তত উসুল করুন, ভালো লাগবে হয়ে যায়। এদিকে চলে, পরে চলে, আপনারা বসে যান। ভাই একটু বসুন না, ভাড়াটা দিতে একটু গায়ে লাগবে। অন্তত একবার করে বসিলে যে ভাড়াটা দিলে ভালো লাগে, বলুন। এ দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের বলি, সময় কম হয়ে আমি থেকে বিদায় নেব। আপনাদের কাছে আমি আরেকটা অনুরোধ করছি, চোখ কান খুলে ভোট দিন। কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই, কারো হুমকি কারো চুমকিতে ভয় পাওয়ার দরকার নাই। আপনার ভোট সকাল সকাল গিয়ে খামচিহ্নে দিন, আপনার অধিকার আপনি বুঝে নিন।
শেষ করছি ভাই, আর একটা কথা বলে শেষ করব। আচ্ছা, আপনারা দেখেছেন কোনোদিন মোহাম্মদ সেলিম আর মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই হতে? শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জি হাতাহাতি লড়াই হতে? অধীর চৌধুরী আর ফিরাদ হাকিম হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখিনি, আর দেখতেও আমরা চাই না। কিন্তু লড়াইটা কোথায় হচ্ছে ভাই? বুথের স্তরে। কেন হবে আমার প্রশ্ন? তারা যদি সুকান্ত মজুমদার, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ এক জায়গায় যদি কেক কাটতে পারে এসি রুমের মধ্যে, পার্থ চ্যাটার্জি, সুজন চক্রবর্তী, আরো রাজনৈতিক দলের নেতারা যদি এসি রুমে একসাথে বসতে পারে, আপনারা কেন বুথ স্তরে বসতে পারবেন না ভাই? নিজের মনকে প্রশ্ন করেছেন? কি আপনাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে ওই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই স্লোগান? তো হচ্ছে ঠিক কথা ভাই, কিন্তু লড়ছে কে, লড়াই করছে কে, আর বাঁচছে কে? এটা ভেবেছেন? লড়ছে বুথের লোক, ক্ষতিগ্রস্ত হচ্ছে বুথের লোক, জেল খাটছে বুথের লোক, আর লড়াই করে বাঁচছে কে? নেতা। ভুল বলছি নাকি? অনেকের গায়ে লাগতে পারে, কিচ্ছু করার নেই। আমি তো আমাদের স্টেজ থেকে ওই স্লোগান আমি দিতে দিইনি, ভাই বন্ধ করো, অনেক হয়েছে, অনেক হয়েছে। কি বলছে? বলছি দেয়াল লিখতে লিখতে যদি রং শেষ হয়ে যায়, কালি শেষ হয়ে যায়, আমার রক্ত দিয়ে দেয়ালটা লিখে দেবো, ব্যানারটা লিখে দেবো। বাহ, ভালো কথা। একবারের জন্য দেখলাম না মোহাম্মদ সেলিম সাহেব তার রক্ত দিয়ে দেয়ালটা লিখছে, একবারের জন্য দেখলাম না অধীর রঞ্জন চৌধুরী তার রক্ত দিয়ে দেয়ালটা লিখছে, অভিষেক ব্যানার্জিকে একবারের জন্য দেখলাম না তার রক্ত দিয়ে দেয়ালটা লিখছে। কার রক্ত? এই চটে বসা লোকের রক্তটা বন্ধ করতে হবে। তুমি নেতা, তোমার দলের প্রতি যদি বেশি ভালোবাসা থেকে আসো না, তোমার রক্ত দিয়ে আগে শুরু করি, তারপরে ছোট বর্ষা লোকেরা রক্ত দেবে। ভুল বলছি? আমি বলি বলি সাম্প্রদায়িক এ কথা বলে বলি বলছে এখন আবার ধরেছে তৃণমূলের কাছ থেকে কত নিয়েছো। আমার তো ভাই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই। আমি তো বলেছি প্রকাশ্যকেও টাকা দিক নেবো, আর যে ব্যবস্থা করে দেবে তাকে 90% দিয়ে দেবো, আমি 10% নেবো। হ্যাঁ, বলছে বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছো। আমি যা নিয়েছি নিয়েছি, তুমি তো ধরতে পারছো না। তুমি ডাইরেক্ট প্রকাশ্যে ব্যবস্থা করো, আমি প্রকাশ্যে টাকা নেবো। 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা তোমার, 10 টাকা আমার। বিজেপি তো শুনেছি হাজার হাজার কোটি টাকা দেবে বলে, বুঝতে পারছেন তো? যদি 1000 কোটি টাকা দেয়, ওরা তো বলে নাকি হাজার হাজার কোটি টাকা নওশাদ সিদ্দিকী নিয়ে নিচ্ছে বিজেপির কাছ থেকে। আমি বেশি নয়, যদি আমাকে 1000 কোটি টাকার ব্যবস্থা করে, আমি 10% নেবো, 90% ওই বন্ধুদেরকে দিয়ে দেবো, তোরা নিয়ে নে, দালালি না নেবি, কাটমানি যা বলবি তোরা নিয়ে নে। অন্তত 100 কোটি টাকা নিয়ে আমি পার্টিটা ভালো করে চালাতে পারবো। পার্টি চালাতে গেলে জান বেরিয়ে যাচ্ছে ভাই। ওটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠছে না, লজিক্যালি আমাদের সাথে পারছে না, যে বক্তব্যগুলো রাখছি কাটার ক্ষমতা হচ্ছে না। কি করতে হবে? মানুষের মধ্যে ভুল বার্তা দাও। যখন আমি চলে যাচ্ছি চোপড়াতে আমার আদিবাসী ভাইদের উপর অত্যাচার হচ্ছে, জল আমি জঙ্গলের হয়ে সওয়াল করছি, আমার বিদ্যুৎ মন্ডল আমার দলিত ভাইকে হত্যা করেছিল তার বাড়ি পৌঁছে যাচ্ছি, যখন বলছি দেবত্ব সম্পত্তি উদ্ধার করব, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর জন্য বা মন্দিরের জন্য, ধর্মস্থানের জন্য যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছিল তাকে দেবত্ব সম্পত্তি বলে, সেটা হস্তান্তরযোগ্য নয়। তৃণমূল সরকারের আমলে সেটাও বিকিয়ে যাচ্ছে। আমরা যখন এর প্রতিবাদ করছি, আমরা বলছি আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা ওই সমস্ত দেবত্ব সম্পত্তি উদ্ধার করে ওই মন্দির কমিটির হাতে তুলে দেবো। এরা ভয় পেয়ে যাচ্ছে, আমাদেরকে তখন বলতে শুরু করছে এরা মুসলমানদের দল। বুঝতে পারছেন না? আমার হিন্দু ভাইদেরকে মিসগাইড করতে চাইছে, কিন্তু অত সহজ নয়। আজকেই তো আমি জঙ্গিপুর লোকসভার অন্তর্গত সাগর দিতে গিয়েছিলাম, আমার দুই ভাইয়ের নেতৃত্বে তৃণমূল ছেড়ে এসে আইএসএফ এ জয়েন করলো। একজনের নাম রাধেশ্যাম আর একজনের নাম রাজকুমার সাহা। দুটো যে নেতৃত্ব ছিল, একজন নাম রাধেশ্যাম সাহা, একজনের নাম রাজকুমার সাহা। কত তুমি আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবে? আমার দলিত ভাই তার অধিকার পাচ্ছে না, তার কোটাতে তুমি পয়সা নিয়ে অন্যজনকে চাকরির ব্যবস্থা করছো। নওশাদ সিদ্দিকী বিধানসভায় যখন বলছে তখনই মুসলমানদের দল হয়ে যাচ্ছে না। তুমি আমাকে যাই বলো বলো, আমার যাই আসে না। আমার আদিবাসী বঙ্গল ভাইয়ের জলজমি জঙ্গলের অধিকার তুমি কেড়ে নিচ্ছ, আমার দলিত ভাইয়ের তুমি চাকরি কেড়ে নিচ্ছ। আমার পাশের বাড়ায় ওই রাধেশ্যাম থেকে শুরু করে রাজকুমার থেকে শুরু করে আমার রাম ভাই খেতে পাচ্ছে না, তার হয়ে আমি সওয়াল করবো। তুমি আমাকে
সাম্প্রদায়িক বলো, তুমি আমাকে মৌলবাদী বলো, তুমি আমাকে বিজেপির দালাল বলো, তুমি আমাকে মুসলমানের দল বলো, আমি অত ভেঙে পড়বো না। আমি লড়াই চালিয়ে যাব আমার ওই সমস্ত পিছিয়ে বর্গের ভাইয়ের জন্য। আমি যখন আনিসের হয়ে কথা বলছি, আনিসের বাড়ি চলে যাচ্ছি, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, কোশ্চেন করছি বিধানসভার মধ্যে, কত বিঘা ওয়াকফ প্রপার্টি উদ্ধার করেছেন তার তথ্য দেন, দিতে পারছে না। তখনই কি বেরিয়ে কি বলছে বাইরে, নওশাদ সিদ্দিকী জানিস তো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। উত্তর তো দিতে পারছে না বিজেপির কাছ থেকে। আর অনেকে ভাবছেন হতে পারে। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, টাকা দিলেও কি আপনারা বিজেপিকে ভোট দেবেন? কারা কারা বিজেপিকে ভোট দেবেন না একটা হাত তুলে দেখান তো। কেন দেবো না ভোট? চোরি অন্যায় করেছে দেশের মানুষের সাথে, তাই তো? বিভাজনের রাজনীতি করছে। যদি আপনাকে টাকা না দিলে আপনি ভোট দেবেন না, যদি এটা নিজের প্রতি কনফিডেন্স থাকে, তাহলে আমার প্রতি, ভাইয়ের প্রতি এই ভরসাটা আপনারা রাখবেন না? নিজে আমার প্রতি আপনি যেমন বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন না, আমিও বিজেপি তৃণমূলকে ভোট দেবো না। কারণ দুটোই কি বলে, সেই কাঁটার একদিকে একটা, দিকে দুটি সমান, কেউ লেভেল দুজনেরই সমান। সেটা হচ্ছে আরএসএস এর লেভেল লাগিয়ে এটা যে যার মতো করে ছড়াচ্ছে, আর কিছুই নয়। তাই বলবো এরা আমাদের সাথে পেরে উঠতে পারছে না, সেই জন্য আমাদেরকে দেখে দিতে চাইছে। সর্বোপরি বলি, আপনাদের এখানে কলেজ না থাকলেও আপনাদের এখানকার ছেলে মেয়েরা কিন্তু দূর দূরান্ত গিয়ে পড়াশোনা করছে। আপনারা পড়াচ্ছেন, আপনারা দিন আনে দিন খান, সকালে মাঠে যান, সন্ধ্যায় মাঠ থেকে ফেরেন, ভ্যান চালান, ডে লেবার। আপনারা কে রাজমিস্ত্রির কাজে বাইরে চলে যাচ্ছে, কষ্ট করছে, অন্যের বাড়ি গিয়ে বাসন মেজে পরিচারিকার কাজ করেও আমার মা বাপ ভাইরা তাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে। তার জন্য তো কলেজের দাবি তো অবশ্যই তুলছি, সাথে সাথে এটাও বলছি 1000-1200 টাকাই ভুলে গেলে হবে না। আপনার বাড়ির ছেলেটা যেটা 330 টাকায় ফর্ম ফিল করে চাকরি করাচ্ছিল, তাকে 330 টাকা ফর্ম ফিল করে তাকে সে নিশ্চিত হতে পারছে না। 15 লাখ 20 লাখ না রেডি করলে আপনার ছেলের মেধাটা বিক্রি হয়ে যাচ্ছে। তাই সময় এসেছে এই অপদার্থ রাজ্য সরকার আর অপদার্থ কেন্দ্র সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে, যার ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে আওয়াজ তুলতে হবে। আমার চাকরি চাই, আমার চাকরি আমি বিক্রি হতে দেব না, আমার অধিকার চাই, আমার রেশন চাই, আমার মাথায় ছাদ চাই, আমার 100 দিনের কাজ চাই, আমার মৌলিক অধিকার চাই, আমার স্কুলের টিচার চাই, আমার স্বাস্থ্য কেন্দ্রে ডক্টর চাই, আমার স্বাস্থ্য কেন্দ্রে মেডিসিন চাই। এই আওয়াজটা আমাদেরকে একসাথে তুলতে হবে। তুলবেন তো ভাই? আপনারা বাইরে তুলবেন, আর আইনসভার মধ্যে কারা তুলবে? মুর্শিদুল ভাইরা তুলবে, হাবিব শেখেরা তুলবে। তাই এই বলে আপনাদের কাছ থেকে বক্তব্য দিয়ে এখান থেকে বিদায় দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে একটা স্লোগান দিচ্ছে, এটা গলা মিলাবেন। চুপচাপ, 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 কোনো প্ররোচনায় পাওয়া দেওয়ার দরকার নেই। রাতের বেলা হয়তো তৃণমূলের বন্ধুরা বা অন্য কেউ টাকা নিয়ে আসতে পারে, বিরিয়ানির প্যাকেট নিয়ে আমার বাড়িতে আসতে পারে রাত্রের বেলা, ছেড়ে দেবেন নাকি সেটা?